হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিন নিত্য নতুন গল্প পেতে আমাদের লাভ কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিতে পারেন। পরাণ পিয়া, পার্ট 31, লেখা রাবিয়া সুলতানা। সালমা বেগম ভারী গলায় বলল, তোর শ্বশুর ঠিক বলেছে মা। কথাটা বলতেই দুইজন লোক এসে, বড় সাহেব, আপনাকে এতক্ষণ আসার সময় হইল? ছোট সাহেব সেই সন্ধ্যায় আইসা পড়ছে। বড় মা, আপনি কেমন আছেন? অনেক দিন পর আপনি আইলেন। চাচা এইবার থেকে সবসময় দেখতে পাবেন। চাচি, আপনি কেমন আছেন? এই তো, বেশি ভালো নাই, তয়ে এখন খুব ভালো আছি। নিবিড়ের দাদি গাড়ি থেকে নেমে, তোমরা কি এইখানেই সব বইলা ফেলবা? চলো ভিতরে যাওন যাক। সালমা বেগম কিছু না বলেই চুপচাপ ভিতরে চলে গেলেন। চাচি, আপনাদের ছোট সাহেবের বউ। মাশাল্লাহ, অনেক সুন্দর, কিন্তু ছোট সাহেব বিয়া করলো আর আমগরে একটু জানালো না। চাচি, কেউ জানে না, তবে এখন থেকে জানবে। প্রিয়তা, এনারা এই বাড়িতে আছেন 30 বছরের বেশি হবে। আমরা চাচা চাচি বলেই ডাকি। প্রিয়তার সব কিছু যেন গোলমলে হয়ে যাচ্ছে। কি থেকে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। বাড়ির ভিতরে ঢুকে একটু অবাক হলো, ঠিক যেন একটা রাজবাড়ি। দোতলার ভবন, কিন্তু কেমন যেন সব অদ্ভুত। প্রিয়তা এইদিকে সেদিক তাকিয়ে দেখছে, হঠাৎই করিমের বউ, যাকে নাদিয়া চাচি বলে ডাকলো, এসো বৌমা, আপনি ছোট সাহেবের খুঁজতাছেন? চলেন আমার লগে, উনি উপরে নিজের ঘরে আছে। প্রিয়তা চাচির পিছন গিয়ে একটা রুমের সামনে এসে দাঁড়াতে, এই রুমে আছে? আপনি যান, আমি সবার জন্য খাবারের ব্যবস্থা করছি। প্রিয়তা এসে দেখে নিবিড় একটা ছবির দিকে তাকিয়ে আছে। নিজের চোখের পানিগুলো ওই ছবির গ্লাসের উপর পড়ছে। বাবা, এই রাক্ষস আবার কাঁদতেও জানে নাকি? প্রিয়তা এসে সামনে দাঁড়াতেই নিবিড় তড়িঘড়ি করে চোখ মুছে দাঁড়িয়ে, তুমি এইখানে? আসলে আমি বুঝতে পেরেছি আপনি অনেক কষ্টে আছেন, কারণ আপনাকে আমি কখনো কাঁদতে দেখিনি। আজ আপনার চোখে পানি। নিবিড় ধমকিয়ে রাগী স্বরে বলল, এনাফ, আজকের দিনে আমি কারো কাছ থেকে সহানুভূতি চাই না। আর তোমাকে এখানে কেন এনেছে? গেট আউট নাও, গেট আউট। প্রিয়তা কাঁদো কাঁদো গলায়, আপনি এমন করছেন কেন? আমি বুঝতে পারছি আপনার কষ্টটা। না, বুঝতে পারোনি। সবাই দূরে থেকে শুনিয়ে যায়। আমি বুঝতে পেরেছি, আমি কষ্টটা জানি। আসলে কেউ জানে না, কেউ বোঝে না। সবাই শুধু উপরের থেকে তামাশা করে। নিজের এই দুটো চোখে নিজের মাকে আগুনে জ্বলতে দেখেছি। কেউ বুঝবে না এই কষ্ট। প্লিজ, আজকের দিনটা অন্তত আমায় একা থাকতে দাও। কথাটা বলেই নিবিড় প্রিয়তাকে রুম থেকে বের করে দিয়ে দরজাটা আটকে দিয়ে দরজার পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছে চোখ বন্ধ করে। সালমা বেগম এসে প্রিয়তাকে দাঁড়িয়ে থাকতে দেখে, তুই আমার সাথে আয়। নিবিড় তোকে আজ ওর জীবনে জায়গা দিবে না। এই একটা দিন ওর সবার থেকে আলাদা থাকে। প্রিয়তা সালমা বেগমের রুমে আসতেই দেখে এখানেও দেওয়ালে সে ছবিটা। প্রিয়তা এবার সালমা বেগমের দিকে তাকিয়ে, মা, ইনি কে? আমায় একটু বলবে? সালমা বেগম অসহায় গলায় বলল, নাজিফা ইসলাম, নিবিড় আর নাদিয়ার মা। প্রিয়তা অবাক হয়ে, মানে? মা, তুমি এইসব কি বলছো? হ্যাঁ রে, এটাই সত্য। আমি নিবিড়ের জন্মদাত্রী মা নই। আমি শুধু নিবিড়কে কোলে পিঠে করে মানুষ করেছি। মা, তুমিও আমার সাথে ইয়ার্কি করছো? প্লিজ মা, আমার এসব আর ভালো লাগে না। তোকে যে ভালো লাগতেই হবে মা, কারণ সত্যের কাছে সবাইকে একদিন হার মানতে হয়। জানিস, নিবিড় তো প্রথম আমায় সহ্যই করতে পারতো না, আমার সাথে কথাও বলতো না।
কিন্তু আমি হাল ছাড়িনি, নিজের ভালোবাসা দিয়ে আগলে রেখেছি। নাদিয়া এখনও মাঝে মাঝে আমায় ছোট মা বলে ডাকে, কিন্তু আমি মনে করি জুহির মতো ওরাও আমার সন্তান। প্রাপ্তি কথাগুলো শুনে আস্তে আস্তে পিছিয়ে খাটে ধপাস করে বসে পড়ল। সালমা বেগম আবার বলল, নিবিড়ের মায়ের কিন্তু স্বাভাবিক মৃত্যু নয়। শুনেছি নিবিড়ের ছোট চাচার কারণেই নাকি মৃত্যু হয়েছে। তবে নিবিড়ের চাচা এখন দেশে থাকেন না। কোথায় থাকে এটাও কেউ জানে না। আপার লাশ যখন পাওয়া যায় কেউ চিনে নাই, তবুও শনাক্ত করে আপা মনে করেই তোমার বাবা এই বাড়ির সামনে যে মসজিদটা আছে ওখানে কবর দেওয়া হয়েছে। কিভাবে মারা গেছে উনি মা? আগুনে পুড়ে। এই বাড়ির একদম পশ্চিম পাশে যে রুমটা আছে ওই রুমে আগুন লাগিয়ে দেওয়া হয়। আর আপা নাকি তখন সেখানেই ছিলেন। নিবিড় তখন 7 বছরের ছিল। ও স্কুল থেকে এসে এগুলো সহ্য করতে পারেনি। চোখের সামনে মাকে এভাবে জ্বলে যেতে দেখে কার ভালো লাগে বল? তবে আরেকটা কথাও এখানে থেকে যায়, সেদিনের পর থেকে ওদের কাজের মহিলাটাকেই নাকি খুঁজে পাওয়া যায়নি। তোর শ্বশুর আপাকে কবর দিয়ে গ্রাম থেকে শহরে চলে যায় নাদিয়া, নিবিড় আর নিবিড়ের দাদিকে নিয়ে। কিন্তু মা, তুমিই তো আমাকে বললে দাদি নাকি তোমার বিয়ের 10 বছর পর মারা যায়। তাহলে এখন যে আমাদের সাথে থাকে ইনি কিভাবে দাদি হয় আমাদের? সালমা বেগম মুচকি হেসে, এতদিন তোর মনে এই প্রশ্নটা অনেক ঘুরেছে তাই না? ইনি নাজিফা আপার মা, কিন্তু নিবিড় আর নাদিয়া ওনাকে নানি না বলে দাদি বলেই ডাকে। প্রিয়তা, আমি জানি তুই আর আমাকে আগের মতো ভালোবাসবি না তাই না? কারণ আমি তো নিবিড়ের মা। প্রিয়তা সালমা বেগমকে বলতে সুযোগ না দিয়ে জড়িয়ে বুকের সাথে নিজেকে মিলিয়ে নিয়ে, তুমি আমার মা। আমি এতদিন যা জেনে এসেছি সেটাই ভবিষ্যতেও জানা থাকবে। তুমি কেমন মা সেটা আমার জানার বিষয় নয়। অনেক আপন মাও তোমার কাছে ধোপে টিকবে না, কারণ তোমার সন্তানদের জন্য তোমার ভালোবাসা যে অসীম। সারাটা সাত প্রিয়তা আর সালমা বেগম গল্প করেই কাটিয়ে দিয়েছে। সকালে একটুখানি চোখ লাগতেই, ফজরে আজান দিতেই দুজনেই উঠে পড়লেন। বাড়িতে নানা রকমের মানুষের আনাগোনা। বাহিরের উঠানের এক কোণে রান্নার তোড়জোড় আয়োজন চলছে। গ্রামের মানুষেরা এসে মোশাররফ হোসেনের সাথে দেখা করে যাচ্ছে। সকালবেলা জুহি, রিশাদ, শেফালি আর মাহিদ এসেছেন। নিবিড় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে এসে দেখে বাহিরে চেয়ার দিয়ে আসন পাতা হয়েছে। বসার রুম থেকে পেপার নিয়ে সেখানে গিয়ে বসেছে সে। প্রিয়তা কোথায়? ওকে দেখছি না কেন? কাল ওকে এইভাবে না বললে হতো। মেয়েটা আসলে যাই বলি না কেন মুখ বুজে সহ্য করে নেয়। প্রিয়তা, জুহি, নাদিয়া করিডোর দিয়ে হাঁটে এগিয়ে আসতেই হাসির আওয়াজ শুনে নিবিড় নিউজ পেপারটা এক পাশে সরিয়ে তাকিয়ে দেখে প্রিয়তা। চলবে বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কথা, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।